রং সাইড যে আইসা ওই 4টে গাড়ি থামানো ছিল, একটা 3টা মাইক্রো ছিল, একটা প্রাইভেট ছিল, অটো ছিল, ওই সেই গাড়িতে মাইরে দিল। ঝালকাঠির গাবখান ব্রিজের টোল প্লাজার প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দিল দ্রুতগতির ট্রাক, নিহত 14। ইয়াবা চোরাচালানে গডফাদারের তালিকায় ওঠে এলো কক্সবাজারের বদি 2 ভাইয়ের নাম, এড়িয়ে যাওয়ার চেষ্টা সিআইডি। ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলার হুঁশিয়ারি, নজর রাখছে বাংলাদেশ। জ্বালানি সংকট সমাধানের দিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট 29 মে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নিলে কঠিন শাস্তি, হুঁশিয়ারি বিএনপির সিনিয়র নেতাদের। এবং নজিরবিহীন বৃষ্টিতে ডুবল দুবাই বিমানবন্দরের রানওয়ে, ভেসে যাওয়ায় ব্যাহত বিমান চলাচল, ঢাকা থেকে 9টি ফ্লাইট বাতিল। দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল, এবার ট্রাক যেন সাক্ষাৎ জমদূত হয়ে ধরা দিল প্রাইভেট কার ও 2টি অটো রিকশায় থাকা চালক সহ যাত্রীদের। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর দ্রুত গতির একটি ট্রাক উঠে যায়। ঘটনাস্থলেই ঝরে গেল 3 শিশু সহ তরতাজা 14টি প্রাণ, আহত হয়েছে আরও অন্তত 25 জন। ঘটনাস্থল ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজা। সহকর্মী হাসিবুল ইসলাম হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ঘড়ির কাঁটা তখন দুপুর 1টা ছুঁই ছুঁই। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সবকিছুই চলছিল নিয়ম মাফিক। একটি প্রাইভেট কার ও 3টি অটোরিকশা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল টোল ঘরের দিকে। হঠাৎই একটি ট্রাক সবাইকে চাপা দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। মুহূর্তেই থমকে যায় সবকিছু, চোখের পলকে পাল্টে যায় দৃশ্যপট। সড়কে ছড়িয়ে ছিটে পড়ে মরদেহ, আহতদের আর্তচিৎকারে পুরো এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার কাজে যোগ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 11 জনের। রং সাইড যে আইসা ওই 4টে গাড়ি থামানো ছিল, একটা 3টা মাইক্রো ছিল, একটা প্রাইভেট ছিল, অটো ছিল, ওই সেই গাড়িতে মাইরে দিয়েছে। বড় ট্রাকে ব্রেক ফেল করে চাপা দিয়ে গেছে সব। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। দেখলাম যে ব্রেক ফেলের গাড়িটা সামনে একটা ট্রাক, মাঝখানে একটা অটো, এরপর আছে আমাদের প্রাইভেট কার। ও প্রথম মাসে অটোরে, এরপর প্রাইভেট কার ডইলে লইয়া ওই বাম সাইডে নিচে গাদে পড়ে গেছে। খবর পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভিড় করেন নিহতের স্বজনেরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মরদেহের সারিতে কেউ আবার খুঁজে ফেরেন পরিবারের সদস্যদের। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাকের চালক ও হেলপারকে আটকের কথা জানান পুলিশ সুপার। ট্রাকের যে চালক ওই সব লোকজনকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। এখন একটা টিম করে দেওয়া হচ্ছে, তদন্ত টিম, তারা তদন্ত করে এই ব্যবস্থা। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করছি। প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে এই মুহূর্তে আমরা দিচ্ছি। আর এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। গুরুতর আহত বেশ কয়েকজনকে স্থানান্তর করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝালকাঠির গাবখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন 20 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। আহতদের চিকিৎসার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে বিশেষায়িত টিম। শফিক মুন্সির তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আত্মীয়দের সঙ্গে নিয়ে ভাতিজির বউ ভাতে যাচ্ছিলেন রুহুল আমিন। গাবখান সেতুর টোল প্লাজায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাক চাপা দেয় তাদের বহনকারী অটোরিকশাকে। আহত অবস্থায় ভর্তি করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানেই মারা যান তিনি। রুহুল আমিনের মতোই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাস্তার পাশে ভিক্ষা করতে থাকা প্রতিবন্ধী শহীদুল ইসলাম। বুধবার দুপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক আসতে থাকে ঝালকাঠিতে দুর্ঘটনার শিকার আহত ব্যক্তিরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। তাদের দাবি, বেপরোয়া ট্রাক চালক নিয়ন্ত্রণহীনভাবে 2টি অটোরিকশা ও একটি প্রাইভেট কারকে চাপা দেয়। একজন আমার চাচাতো ভাই, আর একজন গেছে আমার তালই। আমরা 2 গাড়ি গেছি, পিছন থেকে খবর আইছে যে এই অবস্থা। আইসা দেই এর মাথা, এর পাও কেউ নাই। 4টে অটো এবং আরো 2-1 জন পথচারী ট্রাক পিছন থেকে মেরে দিয়েছে। ঘটনাস্থলে 4 জন মারা গেছে। বরিশাল হাসপাতালে আনার পরে
একজন মারা গেছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেয়া হচ্ছে সর্বোচ্চ সেবা। এখন চিকিৎসা এমন একটা অবস্থায় যায় অনেক সময় ডাক্তারদের কন্ট্রোলের বাইরে, কিন্তু আমাদের যতদূর করার রোগীদের জন্য আমার বিশ্বাস বাঁচানোর জন্য যত কিছু করা করাতে হবে। ঝালকাঠিতে দুর্ঘটনায় আহতদের মধ্যে 22 জনকে চিকিৎসার জন্য নেওয়া হয় বরিশালে। সেখানে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো 5 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইয়াবা চোরাচালান সিন্ডিকেটের গডফাদারের তালিকায় এবার উঠে এলো কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাইয়ের নাম। মাদকের 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সিআইডির প্রধান। তবে বদির ইয়াবা চোরাচালানে বদির সংশ্লিষ্টতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যান সিআইডির এই কর্মকর্তা। তিনি জানান, ইয়াবা চোরাচালানের সঙ্গে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের যোগসূত্র থাকারও প্রমাণ মিলেছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। দেশে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছেই। বিভিন্ন পথে মাদক আসে আর তা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর মাদকের কারবারের ঘটনায় সবসময় গডফাদাররা থাকে ধরাছোঁয়ার বাইরে। তবে এবার 10 মাদক মামলার 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার সকালে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য দেন সিআইডি প্রধান। 3 জন গডফাদারের কাছ থেকে 9.14 একর জমি ও 2টি বাড়ি জব্দ করা হয়েছে, যার বর্তমান মূল্য 8 কোটি টাকার বেশি। এছাড়া আরও 36 কোটি টাকার বেশি সম্পত্তি ক্রয় করার বিষয়ে প্রক্রিয়াধীন। যে পরিমাণ সম্পত্তি ক্রয় করেছি, টোটাল সম্পত্তি হলো 9.14 একর জমি, 2টি বাড়ি, যার মূল্য হলো 8 কোটি 11 লক্ষ টাকা। মাদকের সাথে সম্পৃক্ত সরকারের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সন্তানদের জড়িত থাকারও তথ্য পেয়েছে সিআইডি। এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরেই দেখতে পাচ্ছি। অনেক হাই প্রোফাইলের লোক, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। ইয়াবা কাণ্ডে সারা দেশে আলোচনায় আসা সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে কিনা জানতে চাইলেই প্রথমে স্বীকার করেন সিআইডি প্রধান। পরে অবশ্য তার 2 ভাইয়ের কথা স্বীকার করলেও বদির বিষয়ে কৌশলে এড়িয়ে যান। আপনাদের এই ইনভেস্টিগেশনে বদি কিংবা তার ভাইদের কোনো ধরনের সংশ্লিষ্টতা কি আপনারা পাননি? অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব। যেমন তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। মাদকের অন্য মামলাগুলো তদন্ত করে দ্রুত অন্য গডফাদারদের গ্রেপ্তার করা হবে বলে জানান সিআইডি প্রধান। কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয় সংহত করার পথে প্রতিবন্ধক হলো বিএনপি, এদের প্রতিহত করতে হবে। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইতিহাসে ঐতিহাসিক দিন 17 এপ্রিল। অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের বিজয় সংহত করতে অন্তরায় বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নজরে রেখে আগামীতে জ্বালানি সংকট সহ যাবতীয় বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা নিয়েও খোঁজ খবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে ক্যাবিনেট সভা শেষে এসব কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। এদিন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা, তার 2 সপ্তাহ পার না হতেই 14 এপ্রিল ইসরায়েলের উপর ইরানের সরাসরি আক্রমণের টালমাটাল পরিস্থিতিতে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যকে। জ্বালানি তেলের সবচেয়ে বড় সরবরাহক হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব, নজর রাখছে বাংলাদেশও। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকেও উঠে আসে ইরান ইসরায়েল পরিস্থিতি। সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব ব্রিফিং এর সিদ্ধান্ত তুলে ধরেন। ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে, এটি বলেছেন। সভায় বিভিন্ন প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে প্রধানমন্ত্রী ব্যাপক সমালোচনা করেছেন বলে জানান সচিব। এছাড়া মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া নীতিমালায়ও এদিন অনুমোদন দেওয়া হয়। একটা গভর্নিং বোর্ড থাকবে, সেই গভর্নিং বোর্ডের চেয়ারম্যান থাকবেন, চেয়ারপারসন থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং সেখানে একটি বোর্ড থাকবে, সেই বোর্ডের অর্থমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী থাকবেন এবং মুখ্য সমন্বয়ক এবং কয়েকজন সচিব সহ একটি 15 সদস্য, আরও 2 জন বাড়বে, 17 সদস্যের একটি বোর্ড থাকবে। তাদের নিয়ন্ত্রণটা চলবে, কিন্তু তার বাইরেও মুখ্য নির্বাহী কর্মকর্তা যিনি থাকবেন তিনি হবেন চিফ এক্সিকিউটিভ অফিসার, তার নেতৃত্বে এটা হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা বিচারপতিদের মতোই বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এমন বিধান রেখে একটি খসড়া আইনের অনুমোদনও দিয়েছেন মন্ত্রিসভা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 মে 122টি উপজেলায় এই ধাপে ভোট গ্রহণ করা হবে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের 3য় ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপের 112 উপজেলায় ভোট দিন নির্ধারণ করা হয়েছে 29 মে। বুধবার কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সভায় মূল আলোচ্য বিষয় ছিল আমাদের চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের তফসিল ঘোষণা সংক্রান্ত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। এ বিষয়ে মাননীয় কমিশন সর্বসম্মতক্রমে 3য় পর্যায়ের 112টি উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছেন, যার মধ্যে 21টি উপজেলাতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে আপনার স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সচিব জানান, এই ধাপে মনোনয়ন ফরম জমার শেষ তারিখ 2 মে, মনোনয়ন যাচাই বাছাই 5 মে এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে, আর প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে 13 মে। এটুকুই ছিল তফসিল, এবং এক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, যারা জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা, এবং অঞ্চলে যারা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তারা। অবশিষ্ট ক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্য থেকে জেলা প্রশাসক যাদেরকে মনোনীত করবেন তারা, তবে কোনো কর্মী একই কর্মকর্তা একাধিকবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন না। ইসি সচিব জানান, 21 উপজেলায় ভোট ইভিএমে হলেও ব্যালট পেপারে নেওয়া হবে বাকিগুলোর ভোট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। রাজধানী সহ 8 বিভাগেই মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ, লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন।
দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলায় ভোট করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন পরিবর্তন না করলেও আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোটে অংশ নিতে সাহস পাচ্ছে না। দলটির অনেক নেতার দাবি, সরকারের উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবীরাই কেবল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পক্ষে সাফাই গাইছেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না এমন অভিযোগ তুলে আসছে ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এরই মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি। বিএনপির স্থানীয় পর্যায়ের প্রায় অর্ধশত নেতা নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ মুহূর্তে নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তে তৃণমূলের অস্বস্তিও উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলটির স্থানীয় নেতারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এমন প্রত্যাশা দলটির কেন্দ্রীয় নেতাদের। সিদ্ধান্ত দিতে একটু দেরি হয়েছে, সে কারণে কেউ কেউ হয়তো বা মনোনয়নপত্র সাবমিট করেছে, আমরা আশা করি তারা প্রত্যাহার করে নিবে। আর একান্তই যদি কেউ দলের নিয়ম না মেনে তার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আইন পরিবর্তন না করলেও ভয় থেকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিচ্ছে না দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকলেও বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নেয়ার পক্ষে সাফাই গাওয়া বুদ্ধিজীবীদেরও সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে তো মানুষ ভোট দিতে পারবেন না। আপনি চিন্তা করে, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, হ্যাঁ, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী, দেশের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় চেষ্টা করছে। ক্ষমতাসীনদের ভোট চুরির প্রকল্প এখনো চলমান অভিযোগ বিএনপির এই নীতি নির্ধারকের। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঝড় বাতাস আর প্রবল বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেখা দিয়েছে নজিরবিহীন বন্যা, যা দেশটি গত ৭২ বছরের ইতিহাসের রেকর্ড। ২৪ ঘন্টারও কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। তলিয়ে গেছে দুবাইয়ের অন্যতম বিমানবন্দর, বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এদিকে ওমানে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আরও জানাচ্ছেন লুৎফুর কবির। ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত, সংযুক্ত আরব আমিরাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া গত কয়েক দশকে দেখেনি দেশটির সাধারণ মানুষ। মঙ্গলবার মরুর শহর দুবাইয়ে প্রবল বর্ষণে সবকিছুকে গ্রাস করে নিতে দেখা যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃষ্টিতে বিমানবন্দর পরিণত হয় পুকুরে, ব্যাহত হয় ফ্লাইট, বিপাকে পড়েন নানা দেশের মানুষ। সড়কেও একই চিত্র, অনেকে রাস্তায় গাড়ি ফেলেই চলে যান। আবহাওয়া দপ্তর জানায় খাতমা আল শাকলা এলাকায় ২৫৪ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গেল কয়েক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। আকাশ জুড়ে বজ্রপাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের মানুষের মাঝে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার বজ্রপাত স্পর্শ করতে দেখা যায়। দেশটিতে সচরাচর এমন পরিস্থিতি বিরল। আরব উপদ্বীপের দেশে নিয়মিত বৃষ্টিপাতের অভাবে অনেক রাস্তা এবং অন্যান্য এলাকায় নিষ্কাশনের ব্যবস্থা খুব একটা সচল নয়, যার ফলে বন্যা হচ্ছে। উপসাগরীয় দেশ ওমান ও বাহরাইনেও একই পরিস্থিতি। আচমকাই বন্যায় ওমানে বেড়েছে প্রাণহানি, যদিও এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বন্যার রেশ পড়েছে বাংলাদেশ সহ দুবাইগামী বিভিন্ন দেশের ফ্লাইটে। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের ফ্লাইট পড়েছে শিডিউল বিপর্যয়।
20 থেকে 30 ঘন্টা ধরে বিমানবন্দরে অপেক্ষমান অনেকে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দুবাই ও শারজা বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে ঢাকা থেকে এয়ার আরাবিয়ার 5টি, এমিরেট সহ 2টি ও ফ্লাইট দুবাইয়ের 2টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন বহু যাত্রী। দুবাইতে অনেক বৃষ্টি হইতেছে 3 দিন যাবত, এই জন্য আর কি মানে ক্যান্সেল করতে ফ্লাইটটা। ও আমার টিকিট হাতে নেই, আমাকে এটা দিছে যে কাল সকাল 7টায় আপনার ফ্লাইট। দুবাই আমার প্রায় 9:45 ফ্লাইট ছিল, বাট এখন এসে দিকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। প্রথম দুবাই যাব, দুবাই থেকে সোমালিয়া যাব। এখন দুবাইতে ফানি থাকার কারণে বলতেছে যে ফ্লাইটটা ক্যান্সেল। বাংলাদেশ টু দুবাই, দুবাই টু সৌদি আরব। কিন্তু এখন আমরা যখন ওইখানে প্রবেশ করি তখন তারা বলতেছে যে আপনার ফ্লাইটটা ক্যান্সেল। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রেখেছে। ইসরায়েল বলেছে ইরানের বিমান হামলার জবাব তারা দেবে, তবে বিশ্ব নেতারা ইসরায়েলকে প্রতিশোধ না নেয়ার আহ্বান জানিয়ে আসছেন। ইসরায়েল পাল্টা হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। গ্যালাপের নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সরকার, বিচার বিভাগ ও সামরিক বাহিনীর প্রতি জনগণের আস্থা কমে গেছে। ফলে গ্রুপ অফ 7 ভুক্ত শিল্প উন্নত দেশগুলোর চেয়ে যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে। প্রায় 68% আমেরিকান নাগরিকের সরকারের প্রতি আস্থার অভাব রয়েছে। ক্যালিফোর্নিয়া ও নরওয়ে মঙ্গলবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি বাড়ানোর উদ্দেশ্যে নতুন এক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তিতে জিরো কার্বন নির্গমন এবং বন উজাড় হ্রাসের নতুন লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এবার খেলার সংবাদ। ঠিক 100 দিন পর ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস। বুধবার থেকেই গ্রিসের অ্যাথেন্সে শুরু হয়েছে ক্ষণগণনা। 26 জুলাই ফ্রান্সের সিন নদীতে হবে ব্যতিক্রমধর্মী উদ্বোধনী অনুষ্ঠান। সন্ত্রাসী হামলার শঙ্কায় কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে পুরো প্যারিসকে। বিস্তারিত প্রতাপ কোচের রিপোর্টে। অলিম্পিকের জন্মভূমি খ্যাত গ্রিসের অ্যাথেন্স, সেখান থেকেই বুধবার শুরু হলো প্যারিস অলিম্পিকের 100 দিনের ক্ষণগণনা। মশাল প্রজ্বলনে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন অভিনেত্রী মেরি মিনা। এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছর প্যারিসে শুরু হতে যাওয়া অলিম্পিকের ক্ষণগণনা। গ্রিস থেকে এই শিখা প্যারিসে পৌঁছানোর আগে অতিক্রম করবে 5000 কিলোমিটার পথ। তারপরেই ফ্রান্সে এবারে আয়োজকদের হাতে তুলে দেওয়া হবে এটি। ঠিক 100 দিন পর ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস। 26 জুলাই ফ্রান্সের সিন নদীতে হবে ব্যতিক্রমধর্মী উদ্বোধনী অনুষ্ঠান। এবার প্রায় 60,000 দর্শক হাজির হবে এই আয়োজনে। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি টিকিট বাতিল করা হয়েছে। আমন্ত্রিত অতিথি ও টিকিট কিনে সর্বমোট 30,000 দর্শক হাজির হতে পারবেন প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে। অলিম্পিক ঘিরে এখন উৎসবের নগরী প্যারিস। শহরের বিভিন্ন স্থানে ডিজিটাল মনিটরে চলছে ক্ষণগণনার দৃশ্য। সড়ক সংস্কার সহ নানা আয়োজন চলছে প্যারিস জুড়ে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি ফুটবলে সন্ত্রাসী হামলার শঙ্কায় কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে পুরো প্যারিসকে। 20,000 সেনার সঙ্গে অন্তত 40,000 পুলিশ থাকবে নিরাপত্তা কাজে। প্যারিস অলিম্পিকে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে 10,500 ক্রীড়াবিদ অংশ নেবেন। মোট 32টি ডিসিপ্লিনে অংশ নেবেন অ্যাথলেটরা। 1986 সালে পৃথিবীর প্রথম আধুনিক অলিম্পিকে শুরু হয় গ্রিসের অ্যাথেন্সে। প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। ধন্যবাদ সবাইকে।